তোমরা ক্লাস করতেছিলে এই জন্য কি ভাইয়া বললো একটু লেট করে নিতে? জি স্যার, ক্লাস ও, কি ক্লাস হচ্ছিল তোমাদের? পদার্থ ফিজিক্স। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, নাও চলো শুরু করি। আজকের কথা আমাদের সাথে নতুন অ্যাড হয়েছে ফাহমিদা। ওকে, ওয়েলকাম এন্ড কংগ্রাচুলেশন সায়েন্স কথা একাডেমিকে চুজ করার জন্য। তো আজকে আমরা যে পড়াশোনাটা করব সেটা হলো আমাদের 5th চ্যাপ্টার, যেটা হলো আমাদের বলতেছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। কয়েকটা জিনিস এখানে আছে, তোমরা সবাই আনমিউট রাখতে পারো যদি যদি না নয়েজ হয়। ওকে, খাদ্য, পুষ্টি আর পরিপাক। তাহলে এই অধ্যায়ে আমাদের মেইনলি 3টা টপিক পড়তে হবে। আমি আগেই বলছি যে কোনো কিছু পড়তে হলে তার যে হলো হেডলাইন, তার যে হেডলাইনটা আছে ওই হেডলাইনটার মধ্যেই ডিটেলস বলা থাকে। তাহলে এই অধ্যায়ে আমরা খাদ্য নিয়ে পড়বো, তারপরে পুষ্টি পাই যেসব খাবার নিয়ে, সেসব খাবার নিয়ে একটু পড়াশোনা করবো, অ্যান্ড আলটিমেটলি পরিপাক সম্পর্কে পড়াশোনা করবো। পরিপাক কি জিনিস এখন হয়তো তোমরা জানো না, সেটাও ডিটেলসে বলবো। এর আগে একটু বলে নিই যে আজকে যে নতুন জয়েন হয়েছে তার বাসা হলো সিলেটে, তাই তো? তোমার বাসা হলো বাংলাদেশের এক প্রান্তে, আমার বাসা বাংলাদেশের অন্য প্রান্তে। ওকে, এই জন্য তো বললাম যে তোমার বাসায় আমার ইনভাইটেশন থাকলো। ওকে, স্টার্ট। এই অধ্যায়ে ফার্স্টে আমরা যে খাদ্য, পুষ্টি আর পরিপাক নিয়ে পড়াশোনা করব, এটা আমাদের ইনিশিয়ালি 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো উদ্ভিদকে নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, আর একটা হলো প্রাণীকে নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? প্রাণীকে নিয়ে একটা কিছু আলোচনা করা হয়েছে। জি স্যার। কেউ কিছু বললে আবার বলো। হ্যালো, কেউ কোনো কোশ্চেন করলে আনমিউট করে কোশ্চেন করতে পারো। তাহলে এই অধ্যায়ে আমাদের উদ্ভিদ নিয়ে পড়াশোনা করা হবে আর প্রাণী নিয়ে পড়াশোনা করবে। কোন রিলেটেড? এই খাদ্য, পুষ্টি রিলেটেড। খাদ্য, পুষ্টি এবং হ্যাঁ বলো। পরিপাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই। তো দেখো, ফার্স্টে আমাদের যে জিনিসটা বলছে প্রতিটা অধ্যায় আমাদের এভাবে শুরু করা। ফার্স্টে হলো উদ্ভিদ নিয়ে পড়াশোনা করা, তারপর হলো প্রাণী নিয়ে কিছু আলোচনা করা, মানে প্রাণী নিয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে। তো প্রথমে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, বই পঞ্চম অধ্যায় এবং বইতে দেখো ফার্স্ট যে পেজ আছে সে যে আমরা অ্যাকচুয়ালি উদ্ভিদ উপাদান সে সংগ্রহ করে, অসংখ্য রকম উপাদান সে কি করে সংগ্রহ করে। তার মধ্যে তার মধ্যে তার বৃদ্ধির জন্য অনেকগুলো উপাদান দরকার। এই বৃদ্ধির জন্য যে অনেকগুলো উপাদান দরকার সেটার অ্যামাউন্ট অলমোস্ট এই যে 60টার মতো। তাহলে উদ্ভিদের যে উপাদানগুলো খুব বেশি প্রয়োজন বা খুব বেশি দরকার সেটা হলো 60টি। তার মধ্যে আবার 16টি এমন কিছু উপাদান আছে যেগুলো না হলে উদ্ভিদ চলতে পারবে না, মানে এইটা হলো ভেরি ভেরি এসেনশিয়াল। আবার বলি, 60টা উপাদান উদ্ভিদের বৃদ্ধির জন্য দরকার, তার মধ্যে 16টা আছে গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? 60টা উপাদান উদ্ভিদের জন্য খুব দরকার, তার মধ্যে স্যার, 16টা খুব উপাদান খুব 16টা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। এই 16টার মধ্যে শোনো, এই যে 16টা আমরা বললাম না, এই 16টার মধ্যে আবার এই যে 16টা বলতেছি, এই 16টা ওই ভাই তুমি এই যে ওকে, এই যে 16টা বললাম, এই যে 16টা বললাম, 16টার মধ্যে তারা কি 9টা করে? আবার অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। স্যার, যার আপনার কথা নয়েজ আসছে। কাটতে আসছে। কি করে? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, যার নয়েজ আসতেছে কাইন্ডলি একটু তোমরা মিউট করো, তাহলে দেখবা যে আমার কথা ক্লিয়ার যাবে। যার হলো মাইক আনমিউট করা আছে তোমরা কাইন্ডলি একটু মিউট করো, তাহলে দেখবা যে কথা স্পষ্ট যাবে। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা বলছি আমাদের 60টা উপাদান প্রয়োজনীয়। এর মধ্যে 60টার মধ্যে 16টা উপাদান, মানে 60টা উপাদান দরকার, 16টা উপাদান প্রয়োজনীয়। এর মধ্যে 9টা উপাদান প্রয়োজনীয়। আছে যেটা হলো অতি প্রয়োজনীয়। 9টা উপাদান অতি প্রয়োজনীয়। এই 9টা উপাদান ছাড়া উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। এই 9টা উপাদান ছাড়া উদ্ভিদের বৃদ্ধি কি হয়? ব্যাহত হয়। ব্যাহত আর হয়। বাকি যে 7টা উপাদান আছে এইটাও খুব দরকার, তবে
এই যে 9টার তুলনায় একটু কম দরকার। তাহলে ভাইয়া কি কি বললাম একটু বইতে দেখাই। সেটা হলো দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য আমাদের এই 16টা উপাদান 60টা উপাদান দরকার। তার মধ্যে 16টা হলো স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়। আবার এর মধ্যে কিছু কিছু উপাদান হলো অতি প্রয়োজনীয়, খুব বেশি প্রয়োজনীয়। এই জন্য এই অত্যাবশ্যকীয় 16টা উপাদানকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। তাহলে যে অত্যাবশ্যকীয় 16টা উপাদান, এটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুইটা ভাগে। দুই ভাগে। একটাকে বলতেছি, হ্যাঁ, একটাকে বলতেছি ম্যাক্রোনিউট্রিয়েন্ট অথবা ম্যাক্রো উপাদান, আর একটাকে বলতেছি মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা মাইক্রো উপাদান। মাইক্রো উপাদান। আবার হ্যাঁ, ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। এখন দেখো ভাইয়া, এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট স্যার, আমরা কি করব? হ্যাঁ, যদি ওই চতুর্থ অধ্যায়ের রেকর্ডিং ক্লাসগুলো যদি আবার একটু রেকর্ড করে পাঠিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। কোন ক্লাসগুলো? 14 অধ্যায়ের উপরে যে ক্লাসগুলো করছেন ওগুলোর রেকর্ড ভিডিও। কতম অধ্যায়? স্যার চতুর্থ অধ্যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে তোমরা কাইন্ডলি এখন একটু আনমিউট করো, কয়েকটা কথা বলবো। এরপরে তোমরা মানে মিউট করো, আনমিউট যখন করতে বলবো তখন হ্যান্ড রাইজ করো অথবা কোশ্চেন করো অথবা কোশ্চেন আনসার করো। ওকে, তাহলে অত্যাবশ্যকীয় উপাদান আমাদের কয়টা? 16টা। 16টার মধ্যে আমরা কি করলাম? দুইটা ভাগে ভাগ করলাম। একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট অথবা ম্যাক্রো উপাদান, আর একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট বা উপাদান। মাইক্রো উপাদান। হ্যাঁ, মাইক্রো উপাদান। এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট টোটাল 16টা তো আমাদের মনে রাখা সম্ভব না। এই জন্য আমরা কি করব? শুধুমাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলাকে আমরা মুখস্থ করব। ম্যাক্রোনিউট্রিয়েন্ট যে 9টা, সেই 9টাকে আমরা মুখস্থ করব। বাকি যেগুলা, তাহলে এই 9টার বাইরে যা আছে সেইগুলো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, ওকে। এই জিনিসটাকে আমরা যেভাবে পড়তে পারি বা যেভাবে মনে রাখতে পারি, তোমরা অবশ্যই অবশ্যই বইতে লিখবা। সেটা হলো এমজি কে ক্যাফে ফর নাইস চপস। তাহলে ভাইয়া কি বললাম দেখো তো, এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলাকে আমরা যে 9টা, ওই 9টা উপাদানকে আমরা এই নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। এমজি কে ক্যাফে ফর নাইস চপস। এমজি কে ক্যাফে ফর নাইস চপ স্ট্যান্ড ফর কি? দেখো, এমজি তে হলো ম্যাগনেসিয়াম, এমজিতে ম্যাগনেসিয়াম, কে তে পটাশিয়াম, তারপরে সি তে ক্যালসিয়াম, এন এ নাইট্রোজেন, সি তে কার্বন, ই তে হাইড্রোজেন, ও তে অক্সিজেন, পি তে ফসফরাস, এন্ড এস এ সালফার। মিলাও, এই দেখো ম্যাগনেসিয়াম, আমরা একটা একটা করে মিলাই। এই যে ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম গেল। এই যে পটাশিয়াম, পটাশিয়াম আমরা পাইলাম। ক্যালসিয়াম, এই যে আমাদের ক্যালসিয়াম। তারপরে হলো নাইট্রোজেন, এই যে আমাদের নাইট্রোজেন। তারপরে দেখো কার্বন, কই আমাদের কার্বন? এই যে কার্বন। তারপরে হাইড্রোজেন, হাইড্রোজেন কই? এই যে হাইড্রোজেন। অক্সিজেন, তারপরে ফসফরাস, এই যে আমাদের ফসফরাস। তারপরে সালফার, আর আর হলো এই যে ক্যাফে, এই যে এফ তে হলো আমাদের আয়রন। আচ্ছা, এটা একটু বড় হাতের অক্ষরে লিখে দিই। যার কাছ থেকে নয়েজ আসতেছে, তুমি কাইন্ডলি একটু মিউট করো। ওকে, তাহলে বলতো ভাইয়া, আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলাকে কিভাবে মনে রাখতে পারি? কোন নেমোনিক দিয়ে? এমজি কে ক্যাফে এমডিকে ক্যাফে ফর নাইস চপস, কাপস। চপস, চপস। চপস। এমজি কে এটা বাংলা কি? এইটা হলো, চপস। শোনো শোনো শোনো, এইটার কোনো বাংলা নাই, এটা জাস্ট আমরা মনে রাখার সুবিধার্থে এরকম বানাই নিছি। এমজি কে ক্যাফে ফর নাইস চপস, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আর বাদ বাকি এই বাদে যে উপাদানগুলাই থাকুক না কেন, সেইগুলা কি হবে? মাইক্রোনিউট্রিয়েন্ট, তাই না? তাই না, বলো? ধরো জি এখন স্যার। এখন যাকে যাকে ধরবো সে আনসার করবা। ও সরি, কি করলাম এটা? ওকে, স্প্লিট ভিউ। এখানে কে কে আছে দেখি। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস সাইড থেকে যুক্ত হইছো। রূপা নাকি? না, রূপা না তো, এই তো জান্নাতুলি।
জি স্যার। তোমার নাম কি জানো? জান্নাতুল ফেরদৌস নুসরাত। নুসরাত, তাই তো? ওকে, তুমি আমাকে জি স্যার। বলো, ধরো তুমি আমাকে বলো, তোমাকে একটা কোশ্চেন দিছে, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয়? অন্য কেউ বলবা না, শুধুমাত্র নিশাত মেবি বললো। তুমি বলবা নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়। তোমাকে অপশনে দিল ম্যাগনেসিয়াম, দিল অক্সিজেন, তোমাকে দিল জিঙ্ক, তারপরে দিল সালফার। এই চারটার মধ্যে কোনটা ম্যাক্রো উপাদান নয় বলতো? ম্যাক্রো নিউটন, কি বলুন স্যার? ম্যাক্রো নিচের কি কোনটি উপাদান ম্যাক্রো নয়? হ্যাঁ, নিচের কোনটি ম্যাক্রো উপাদান নয়? এই যে ম্যাগনেসিয়াম, অক্সিজেন, জিঙ্ক, সালফার, এই চারটার মধ্যে কোনটা ম্যাক্রো উপাদান নয়? ম্যাক্রো আচ্ছা, উপাদান আচ্ছা, না পারলে সমস্যা নেই, যে পারবা এখানে সে স্যার বলি স্যার, জিঙ্ক। জিঙ্ক। তো সবগুলো তো ম্যাক্রো উপাদান। সবগুলাই কি করে ম্যাক্রো উপাদান? জিঙ্ক কি ম্যাক্রো উপাদান? দেখো তো এর জি মধ্যে না। কি কোনো জিঙ্ক আছে? জি না। স্যার এই যে জিঙ্ক। কোথায় ও যেটা? উপরেরটা, আমি তো নিচেরটা বলবো। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এখন আমাকে আহ মারিয়া জান্নাত, তুমি বলো, জি স্যার। তোমার পুরো নাম কি? মারিয়া জান্নাত, এইটুকুই? মানে জি না ডাকনাম স্যার। কি? ফার্স্ট বলো, ফার্স্ট ডাকনাম বলো। তিহামি। কি কি? মারিয়া জান্নাত তিহামি। ওরে বাবা, ঠিক আছে ভাই, মারিয়াই ঠিক আছে, ও কঠিন নাম মনে থাকবে না আমার। আচ্ছা, তুমি বলো যে হলো আম, আমাদের যে উদ্ভিদের যে উপাদানগুলা, টোটাল কতটা উপাদান উদ্ভিদের দরকার, মানে উদ্ভিদ তোমার তার শরীরে ব্যবহার করে এরকম আবিষ্কার হয়েছে, টোটাল কতগুলা টোটাল? আচ্ছা আমি বলি। না, 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 যাকে ধরবো সে বলবা। বলো, আর বলো, বলো। টোটাল কয়টা? 60। ভেরি গুড। তারপরে কি যেন জয়েন করলে? ফাহমিদা, ফাহমিদা বলো জি যে স্যার। আমাদের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? উত্তর উপাদান 16টা। ভেরি গুড। তার মধ্যে ম্যাক্রো উপাদান কয়টা, মাইক্রো উপাদান কয়টা? 9। ম্যাক্রো উপাদান 9টি আর মাইক্রো উপাদান 60টি। ম্যাক্রো উপাদান 9টি মানে একান্ত জরুরি। ওকে, 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 এই পর্যন্ত থাকে। এবার আহ, তাসনিম কায়, সে হলো হাওয়া হয়ে গেছে, কোশ্চেন ধরা শুরু করলে বের হয়ে যায়। এরকম কয়েকজন আছে, কোশ্চেন ধরলে বের হয়ে যায়। ওকে, ওকে, ঠিক আছে, আসো। ওগুলা পড়ার অযোগ্য। এই এসব বলতে হয় না, অনলাইন ক্লাস এগুলো বলতে হয় না। তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। ওকে, নেক্সট আসো। এখন আমাদের আহ, ধরো, আচ্ছা, তোমাদের মনে কোশ্চেন যায় না এতগুলা, মানে উপরে এত জিনিসপত্র রয়েছে, তোমরা তো কখনো জিজ্ঞেসও করনি ভাই এগুলা কি জিনিস? এই যে উপরে স্যার এই কি যে জিনিস? এই যে উপরে যে বারে যেগুলা রয়েছে, দেখবা এগুলা? জাস্ট 1 মিনিট দেখো। এই দেখো আমাদের হার্টের ছবি। আচ্ছা, যাই হোক, এগুলা তোমাকে না দেখাই তোমাদের পড়াশোনায় করাই। আচ্ছা, আসো। এখন আমাদের স্যার উদ্ভিদের যে কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে। ইয়েস, বলে ফেলেন। আমাদের নখের মধ্যে যে সাদা একটা সাদার মতন যেই থাকে, ওইটা কেন থাকে? ভালো কোশ্চেন, কিন্তু এই মুহূর্তে আমার ওইটা জানা নেই ভাই। ওইটা দ্বারা কি যেন বোঝায় স্যার আমি আমারও চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছিলাম, কি ও বলছে? আমাকে বলে ক্যান্সারের লক্ষণ। ইন্নালিল্লাহ। কত বড় মিথ্যা কথা না বললো। শোনো, শোনো, আমি আমি তো মানে পাশ করলে ভবিষ্যতে ডাক্তার হব, তো আমার একটা প্রেসক্রিপশন বলে দিচ্ছি আমি। সেটা হলো নেভার গুগল ইওর সিমটমস। তোমার যে সমস্যা কখনোই গুগল করবে না, এটাই একমাত্র প্রেসক্রিপশন। ঠিক আছে? অ্যাকচুয়ালি ওইখানে, মানে কি বলবো, এখানে ক্যালসিফিকেশন হয়, মানে সাদা তো এখানে ক্যালসিয়াম জমা হয়। স্যার এটা আপনি হলো কিসের বায়োলজিতে। ডাক্তার হবেন? আচ্ছা চলে গেছে ভাই তো, আমি লিখতে এখন পারি নাই। আবার লিখুন। আমি এক-
শোনো শোনো শোনো, আমি এখন এমবিবিএস করতেছি, এমবিবিএস শেষ করার পরে কোন দিকে যাইতে হয় সেটা নির্ধারণ করতে হয়। এমবিবিএস এ সব পড়তে হয়, সবকিছু ডাক্তার হয়। ওকে, কথা বললো না, এক্সট্রা কথা হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা, উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদানের যে উৎসগুলা কি কি হইতে পারে বলতো? আমাদের চারপাশে কি আছে? বায়ুমণ্ডল, তাহলে বায়ু থেকে হইতে পারে। তারপরে কি হইতে পারে? মাটি, আমাদের নিচে পার নিচে কি আছে? মাটি, তাহলে মাটি থেকে নিতে পারে সে। আর কি আছে? পানি। ধুলি এই তিনটা বালু। জায়গা থেকে এই তিনটা জায়গা থেকে আমাদের পুষ্টি, তোমরা কাইন্ডলি একটু মিউট করো। এই তিনটা জায়গা থেকে আমরা হলো পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি। ঠিক আছে, এখন আসো কোন জায়গা থেকে কোনটা গ্রহণ করা হয় সেইটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু। সেটা হলো কার্বন আর অক্সিজেন। এইটা হলো আমাদের, তাহলে যদি আমি শর্ট করে লিখে দিই, আমাদের কার্বন আর হলো অক্সিজেন, এই দুইটা জিনিস আমরা পাই থেকে বায়ু থেকে বা এয়ার থেকে। তারপরে হাইড্রোজেন, অক্সিজেন। হাইড্রোজেনের সাথে আবার অক্সিজেনটা আমরা কোত্থেকে পাচ্ছি? মানে পানি রূপে পাচ্ছি। কোত্থেকে? পানি থেকে। তো আমরা H2O পানি জানি। আর হলো এই যে আমাদের কি বলে, অন্যান্য যে সব উপাদান, এই কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এই বাদে যে উপাদানগুলো আমরা অন্যান্য যে উপাদানগুলো পড়লাম, এই উপাদানগুলা অ্যাকচুয়ালি আমরা পাই হলো মাটি থেকে। কিন্তু মাটি থেকে যেমন অক্সিজেন আমরা সরাসরি মানে বায়ুমণ্ডলের O2 হিসেবে পাই, কিন্তু যেগুলো আমরা মাটি থেকে শোষণ করি এগুলো অ্যাকচুয়ালি এইরকম তোমার মূল হিসেবে পাওয়া যায় না, সেগুলো অ্যাকচুয়ালি আয়ন হিসেবে থাকে। কেন আয়ন হিসেবে থাকে? অ্যাকচুয়ালি ওইগুলা অধিকাংশই বিভিন্ন লবণ গঠন করে থাকে, বিভিন্ন লবণ গঠন করে থাকে। যেহেতু তারা লবণ গঠন করে থাকে, সেহেতু ধর কোনো একটা জিনিসে ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, এখন আমার উদ্ভিদের জন্য দরকার ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম যদি এখান থেকে বের হয় তাহলে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামের মানে বহিস্থ স্তর থেকে 2টা ইলেকট্রন সে দান করতে পারে, ক্যালসিয়াম 2+, এইভাবে না সে হবে বের হবে বা উদ্ভিদের দেহে ঢুকবে। এত তোমাদের ডিটেলস জানা লাগবে না, তোমরা জাস্ট জানো যে মাটি থেকে যেসব উপাদান আমরা সংগ্রহ করি, মানে উদ্ভিদটা সংগ্রহ করে, সেগুলো হলো আয়ন হিসেবে শোষণ হয়। সেগুলোর মধ্যে কে কে আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়া, নাইট্রেট, পটাশিয়াম। এখন যদি তোমাদের কোশ্চেন হয় উদ্ভিদ মাটি থেকে কোনটা শোষণ করে না, আবার বলতেছি, উদ্ভিদ মাটি থেকে কোন জিনিসটা শোষণ করে না? নাম্বার 1 নাইট্রেট, নাম্বার 2 অক্সিজেন, নাম্বার 3 অ্যামোনিয়া, নাম্বার 4 পটাশিয়াম। উদ্ভিদ মাটি থেকে কোনটা নেয় না, বা উদ্ভিদের কোনটা উৎস মাটি না, বলো? স্যার পটাশিয়াম। যে বলছো পটাশিয়াম সে নিজের মাথার পরে নিজে একটা বাড়ি মারো। তারপরের জন। স্যার অক্সিজেন। ওকে, ভেরি গুড, অক্সিজেন। পটাশিয়ামটা হলো, দেখো আপু, এই পটাশিয়াম দেখো এর মধ্যে আছে আমাদের, তাহলে উদ্ভিদ মাটি থেকে পটাশিয়ামটা গ্রহণ করে, আর যেটা গ্রহণ করে না সেটা অক্সিজেন। যে হলো পটাশিয়াম বলছিলে, বুঝছো? বুঝেছো? জি স্যার। ওকে, নেক্সট নেক্সট এই যে এই পেজ আর এই যে 2 পেজ, তোমার নাম যদিও ভুলে যাও তাও এই 2 পেজ খুব ভালো করে মনে রাখতে হবে। আর যদি কেউ মনে করো ভাই এত মুখস্থের মধ্যে আমি যাবো না, দরকার নেই তার জন্য। এখান থেকে সর্বোচ্চ একটা এমসিকিউ আসবে এসএসসিতে, তার জন্য পুরো 2 পৃষ্ঠা পড়তে হবে। কারণ যে ভালো করতে চাও তার অবশ্যই পড়া লাগবে, আর যে মনে করো না, সবাই ভালো করতে হবে। উদ্ভিদের পুষ্টির বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা দেখো। ফার্স্ট অফ অল, উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। এই যে হেডলাইনটা আছে, হেডলাইনের মধ্যে দেখো অনেকগুলো উপাদান আছে। এইগুলা থেকে তোমরা হলো তোমাদের এই বাড়ির কাজ থাকবে, যেমন নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, মলিবডেনাম, ক্লোরিন। তোমরা কি করবা? এরকম একটা চার্ট করবা। হয়ে গেল সে, এরকম একটা চার্ট করবা। চার্টের এক পাশে লিখবা এই মৌলগুলোর নাম। ধরো এরকম একটা চার্ট করলা খাতায়, এক পাশে লিখবা ধরো এখানে নাইট্রোজেন। এখন নাইট্রোজেন উদ্ভিদে কি ভূমিকা রাখতেছে সেই জিনিসটা লিখবা। যেমন নাইট্রোজেন কি করতেছে? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, ক্লোরোফিল ইত্যাদির জন্য অত্যাবশ্যকীয় উপাদান। এইটা হলো এই পাশে লিখলা। অথবা নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়, এটা হলো প্লাস এই পাশে লিখবা।
একইভাবে ম্যাগনেসিয়াম নিয়ে লিখবা, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গুরুত্বপূর্ণ উপাদান, শোষণ প্রক্রিয়ায় সাহায্য করে। শেষ। পটাশিয়াম নিয়ে লিখবা, এই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হতে সাহায্য করে। মানে তুমি এইখান থেকে পড়ে পড়ে যে জিনিসটা মনে করো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো লিখবা। যেমন ফসফরাস, ফসফরাস ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি ইত্যাদির গাঠনিক উপাদানে রয়েছে। তারপরে আয়রন সাইটোক্রোম তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কি করে? ক্লোরোপ্লাস্ট গঠনে সাহায্য করে। কপার, টমেটো, সূর্যমুখী ইত্যাদি কিসের সাহায্য করে? বিভিন্ন শোষণ প্রক্রিয়ায় সাহায্য করে। এর উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য সাহায্য করে। বোরন কি করতেছে? এই যে চিনি পরিবহনে পরোক্ষ ভূমিকা রাখতেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিনি পরিবহনে পরোক্ষ ভূমিকা রাখতেছে। তারপরে মোলিবডেনাম কি করতেছে? বায়বীয় নাইট্রোজেন সংবর্ধনে হেল্প করতেছে। ক্লোরিন কি করতেছে? সুগার বিট মূল ও কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন দরকার হচ্ছে। এইরকম চার্ট করবা, এরকম চার্ট করাবে। এই চার্টটা এমন ভাবে করবা, একটা আলাদা দিস্তার পেজ বা ওইরকম খাতা নিয়ে করবা যাতে এসএসসি পর্যন্ত তোমার কাছে থাকে, যাতে তুমি একবার দেখে রিভিশন দিলেই পুরো পেজটা হয়ে যায়। এভাবে করে লিখে আমাকে অবশ্যই জমা দিবা। ডান? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, যার কাছ থেকে নয়েজ আসতেছে কাইন্ডলি একটু মিউট করো। ওকে, দেখো এরপরে যে জিনিসটা আমাদের আছে, এখন আমরা যে উপাদানগুলা পড়লাম এগুলার গুরুত্ব পড়লাম, কিন্তু এইগুলা যদি ডেফিসিয়েন্সি হয়, তার মানে কি ভাই, এগুলা ধরো অভাব হয়েছে, তখন উদ্ভিদের কি হবে? ধরো কোনো কারণে নাইট্রোজেনের অভাব হয়েছে, তখন কি হবে? ক্লোরোফিল তৈরি হবে না। আমরা দেখছি যে নাইট্রোজেন কিসে হেল্প করে? ক্লোরোফিল তৈরিতে হেল্প করে। ক্লোরোফিল তৈরি যদি না হয়, ক্লোরোফিল কি করে? উদ্ভিদকে সবুজ দেখাতে হেল্প করে, বা ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ, যেটা হলো, যেটার কারণে যেটা কালার হলো সবুজ। ওই যে আমরা দ্বিতীয় অধ্যায়তে পড়ছিলাম ক্লোরোফিলের কালার হলো সবুজ, কারো কি মনে আছে? জি স্যার। ক্লোরোফিল সবুজ দেখায়। এখন যে সবুজ বর্ণ যদি না থাকে, তাহলে আস্তে আস্তে কি হয়? পাতা হলুদ হয়ে যায়। তাহলে ক্লোরোফিলের অভাবে পাতা হলুদ হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর C1 অথবা ক নম্বরের কোশ্চেন। ক নম্বরের কোশ্চেনের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ক্লোরোসিস কাকে বলে। নাইট্রোজেন এর যদি অভাব হয়, ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, তখন কি হয়? পাতার সবুজ রংটা হালকা হয়ে যায় এবং আস্তে আস্তে হলুদ হইতে থাকে পাতার কালারটা। এই যে দেখো হলুদ হয়ে গেছে, এই যে হলুদ হয়ে গেছে, দেখো পাতায় এই পাতাটা দেখো কত সবুজ, আর এটা দেখো হলুদ হয়ে গেছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে আমার ক্লোরোসিস। তাহলে বই পাশে লিখে রাখো, এটা ক নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিখবা যে কোনো খনিজ লবণের অভাবে যদি পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যায়, তখন তাকে বলা হয় ক্লোরোসিস। ডান? এছাড়া উদ্ভিদের বৃদ্ধি কমে যায় ইত্যাদি ইত্যাদি। তারপরে ফসফরাস, ফসফরাসের অভাবে কি হয়? পাতা বেগুনি কালার হয়ে যায়। তাহলে কিসের অভাবে পাতা বেগুনি হয়? ফসফরাসের অভাবে। ফসফরাসের অভাবে। ওকে, তারপরে এই এতটুকু জানলে হচ্ছে ফসফরাস থেকে। পটাশিয়ামের অভাবে বেশ কিছু কাজ হয়। এই যে উদ্ভিদের বৃদ্ধি কম হয়, শীর্ষ পার্শ্বমুকুল মরে যায়, পাতা কুঁকড়ে যায়। এই জিনিসগুলা একটু মানে পয়েন্ট আকারে তোমরা একটু লিখে লিখে পড়ো, যে যখন পড়বা তখন একটু লিখে পড়ো, তাহলে দেখবা যে এইটা মানে তোমার সমস্যা হচ্ছে না। ওকে, তারপরে দেখো পটাশিয়ামের অভাবে ক্লোরোসিস হচ্ছে। ক্লোরোসিস নাইট্রোজেনের অভাবেও হয়, ক্লোরোসিস ফসফরাসের অভাব, পটাশিয়ামের অভাবেও হয়। তারপরে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি করে? এই দেখো ক্যালসিয়াম ভেরি 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 ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্যালসিয়াম ক্যালসিয়াম কি করে? মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়ায় বিপর্যস্ত হয়। ক্যালসিয়ামের যদি অভাব হয়, উদ্ভিদের যদি ক্যালসিয়াম লেভেল কমে যায়, তখন কি হয়? যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বা আমরা যে শোষণ প্রক্রিয়া পড়ছিলাম না, সবাত শোষণ, উদ্ভিদের ওই সবাত শোষণটা হবে না, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং এইটা হলো বিপর্যস্ত হবে। ওকে, পাতা কুঁকড়ে যায় সবগুলাই আছে, এবং পাতা হঠাৎ নেতিয়ে যায়। যদি কোনো এমসিকিউতে লেখা থাকে বা উদ্ভিদ হঠাৎ নেতিয়ে যাচ্ছে, তাহলে কিসের কারণে হবে? আর অবশ্যই অবশ্যই ক্যালসিয়ামের কারণে। এইবার আসলে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হলো সবুজ রং হালকা হয়ে যায় ম্যাগনেসিয়ামের অভাবে। আর ক্লোরোফিল যেহেতু সংশ্লেষ করে এরা, ক্লোরোফিল না থাকলে তো রং হালকা হয়ে যাবে। লৌহ, লৌহ বেশি একটা ইম্পর্টেন্ট না, এটাও ক্লোরোসিস করে। তারপর স্যার স্ক্রিন তো দেখা যায় না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়াবেট প্রক্রিয়া। দেখো কি হচ্ছে, এই সবারই কি এরকম হচ্ছে? এবার দেখা যাচ্ছে? স্যার দেখা যায় তো। না স্যার, হ্যালো? কথা কেমন জানি আসে। তুমি তাহলে তুমি তাহলে লিভ নিয়ে, শোনো 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 ভাই, তুমি লিভ নিয়ে আবার জয়েন করো।
ওকে, দেখো সালফারের অভাবে কি হয়? সালফারের অভাবে উদ্ভিদের যে মূলটা আছে, হ্যাঁ, মূল, কাণ্ড এবং পাতা, তার মানে উদ্ভিদের নিচের থেকে শুরু করে একদম উপর পর্যন্ত এরা কি হইতে থাকে? পর্যায়ক্রমে মারা যাইতে থাকে। টিস্যুগুলা মারা গেলে কি হয়? যে প্রক্রিয়াটা হয় ওই প্রক্রিয়াকে বলা হয় ডাইব্যাক। তাহলে ডাইব্যাক কি? সালফারের অভাবে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যাইতে থাকে, যাকে বলা হয় ডাইব্যাক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার হলো বোরন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুলের কুড়ি জন্মানো ব্যাহত হয় বোরনের অভাবে, কচি পাতা বৃদ্ধি কমে যায় বোরনের অভাবে। আর তেমন কিছু জানার দরকার নাই। তাহলে এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা তোমাদের অ্যাকচুয়ালি জানতে হবে এখান থেকে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা পড়বো সেটা হলো এই যে পর্যন্ত যে পড়াশোনা ছিল, এই পড়াশোনাটা তোমার কিসে লাগবে? উদ্ভিদের জন্য লাগবে। এখন কেউ আমাকে বলো, নতুন জন কে জয়েন করছিলা? আই এম ভেরি সরি যে আমার নাম মনে থাকে না। মেবি ফাহমিদা, তাই তো? ফাহমিদা। জি স্যার। ওকে, ফাহমিদা, আপনি বলেন যে ক্লোরোসিস বলতেছিলাম। স্যার বুঝা যাচ্ছে না। স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসছে। ক্লোরোসিস, 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 ক্লোরোসিস কাকে বলে? যে পারবেন সে বলেন তাহলে। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ঘটে, অথবা মানে ক্লোরোফিলের অভাবে পাতা সবুজ, পাতার রং হলুদ হয়, আমি হতে বলতেছি, থাকে। ওয়েট ওয়েট ওয়েট, শোনেন। হলুদ হলুদ দেখায়, মানে এটাকে ক্লোরোসিস ওকে, বলে। শোনেন স্যার আপনার সিন চলে গেছে। শোনেন। স্যার, নেট তো তারপর হ্যাঁ, এটা স্ক্রিন চলে যায়, তাতে কথা কেমন জানি আসে। আহ দাঁড়ান, আমরা তাহলে স্ক্রিন ব্রডকাস্ট অফ করে দিয়ে আবার অন করি। এবার কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ক্লোরোসিস বলতেছিলাম কাকে? ক্লোরোসিস হলো খনিজ লবণের অভাবে উদ্ভিদের পাতা যে হলুদ হয়ে যায়, এই প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। ক্লিয়ার? ওকে, এরপরে আমাদের প্রাণীজ খাদ্য পুষ্টি। প্রাণীজ খাদ্য পুষ্টি, আমরা মেইনলি কি কি ধরনের খাবার খাই? মারিয়া জান্নাত কি যেন বলছে না? হ্যাঁ বলো, আমরা কি কি ধরনের খাবার খাই বলো, অনেকবার বলছি, বলো বলো বলো। জি স্যার। আমরা কি কি ধরনের খাবার খাই সেটা বলো। আমি একটা বলে দিচ্ছি, আমিষ, তারপরে বলো, বলো। আমি বলি, আচ্ছা, শর্করা, শর্করা, তারপরে সুষম, শর্করা, তারপরে প্রোটিন, চর্বি, সুষম, ওয়েট ওয়েট ওয়েট, একজন একজন, যে কোনো একজন, চর্বি, ওয়েট, একজন বলছো আমিষ, আমি বলে দিলাম এটা। তারপরে 2 নম্বরে বললে যে শর্করা, তারপরে এবার বলো। সুষম, সে আবার কি জিনিস ভাই? স্নেহ বলো, চর্বি জাতীয় খাদ্য। কেন মাংসের চর্বি খাও না? তারপরে বলো প্রোটিন, কি কি কি, খনিজ আবার লবণ, বলো। ভিটামিন বা খনিজ হ্যাঁ, লবণ। খনিজ লবণ, ভেরি গুড। তারপর তারপর ফ্যাট বা স্নেহ। ফ্যাট, ফ্যাট তো হয়ে ও গেছে, স্নেহ হয়ে গেছে, তারপরে স্যার, তারপর তার কিছু নাই। পানি খাও না? স্যার পানি, না স্যার, পানি তো এই চক্রের মধ্যে নাই। ওই এই শোনো, ও ও কিন্তু পানি খায় না। আচ্ছা,
তারপরে ডাস, আর একটা আরো দুইটা আছে, বলো। কেন তোমরা ভিটামিন খাও না? গ্লুকোজ। জি স্যার। এই গ্লুকোজ তো ভিটামিন তো সব বললাম না, ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন। তারপরে আরেকটা হলো আমরা যে খাদ্য আঁশ খাই, রাফেজ বলে ওটাকে। যেমন হলো ওই যে ডাটা চাবাও না, ওই ডাটা তো অ্যাকচুয়ালি আমরা খাইতে পারি না, ওটা হলো রাফেজ বা খাদ্য আঁশ। এই 7 ধরনের খাবার আমরা খাই, দেখো বইতেও তাই লেখা আছে। আমরা খাই আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। আচ্ছা, তোমাদের ওখান থেকে অনেক বেশি নয়েজ আসতেছে, তোমরা কাইন্ডলি একটু মিউট করো তো। ওকে, দেখো আমরা ইন টোটাল 7 ধরনের খাবার খাই। এর মধ্যে আমিষ কি কাজ করে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমিষ কি করে? আমাদের দেহের বৃদ্ধি সাধন আর ক্ষয় পূরণে সাহায্য করে। তাহলে আমিষটা কি করতেছে ভাইয়া? দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণে সাহায্য করতেছে। শর্করা দেহের শক্তি উৎপাদনে সাহায্য করে। কার্বোর সাথে শর্করা, কার্বোর সাথে শক্তি উৎপাদনে সাহায্য করা। ওকে, এরপরে হলো স্নেহ বা চর্বি। স্নেহ বা চর্বি কিসে হেল্প করতেছে? তাপ শক্তি উৎপাদনে হেল্প করতেছে, তাপ এবং শক্তি উৎপাদনে শক্তি হেল্প করতেছে। উৎপাদন করে। আর খাদ্য প্রাণ বা ভিটামিন কি করতেছে? রোগ প্রতিরোধে সাহায্য করে। খনিজ লবণ বিভিন্ন জৈবিক বিক্রিয়ায় অংশ নেয়। পানি দেহের তাপের সমতা রক্ষা করে এবং বিভিন্ন কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে। এই যে যে সাতটা 6টা খাবার, আর একটা হলো খাদ্য আঁশ, যেটা হলো পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহযন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। এই যে যে 7টা খাবার আমরা বললাম, এই 7 খাবার কোনটা কি কাজে লাগে, এটা পরীক্ষার এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পারবো তো? ইনশাআল্লাহ। কারোর সামনে কি বই আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার কে ফার্স্টে জি স্যার কে বলে? আচ্ছা, যাকে ধরবো সে ছাড়া বাকি দুইজন হলো মিউট করে রাখবা, ঠিক আছে? কোনটা নিতে যে কোনটা নিচ্ছি। আহ, মারিয়া বলো। জি স্যার। শর্করা, আমিষ, স্নেহ, এটা কি কি কাজে লাগে? বলো বলো বলো। শর্করা দেহের শক্তি উৎপাদন করে। হ্যাঁ, তালবোর সাথে শর্করা, তালবোর সাথে শক্তি। তারপরে পানি দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করে। ওকে, তারপরে তারপরে কোনটা? তারপরে স্নেহ। বলো বলো বলো, স্নেহ কি করে? তাপ শক্তি উৎপাদন করে। ওকে, তাপ শক্তি উৎপাদন, তাপ ও শক্তি উৎপাদন করে। ফাহমিদা, তুমি বাকি তিনটা বলো, বাকি তিনটার কাজ কি কি? জি, খাদ্য বাকি প্রাণ, তিনটার কাজ, হ্যাঁ, মানে খাদ্য প্রাণ বা খাদ্য ভিটামিন। ভিটামিন ভিটামিন, মানে রোগ রোগ প্রতিরোধের শক্তি, মানে সাহায্য করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপরে বৃদ্ধি করে। খনিজ খনিজ লবণ। খনিজ লবণ মানে বিভিন্ন কাজে লাগে, অংশ নেয়। জৈবিক পানি দেহের বিভিন্ন পানি জৈবিক কাজে। বিভিন্ন জৈবিক কাজে মানে অংশ নেয়। আর হ্যাঁ, বলা শিখতে হবে, পানি শোনো শোনো শোনো, মুখ দেহের দিয়ে বলা শিখতে হবে। হ্যাঁ বলো, পানি কি করে? দেহের পানি তাপের সমতা রক্ষা করে, কোষের কার্যকারী নিয়ন্ত্রণ। ওকে, তাহলে এই ছিল আমাদের 7টা খাবার। এবার এই 7টা খাবারকে আমরা কি করব? ডিটেলসে পড়াশোনা শুরু করবো। ফার্স্টে আমাদের কি আছে? আমিষ। আমরা ফার্স্টে যে জিনিসটা পড়াশোনা করব সেটা হলো আমাদের আমিষ।
তাহলে ফার্স্ট আমাদের পড়ার টপিক হলো আজকে আমিষ। আমিষ কি বলতেছে দেখো, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যে কি থাকে? তিনটা জিনিস থাকে, একটা কার্বন, একটা হলো হাইড্রোজেন, একটা হলো অক্সিজেন। ফার্স্ট কথা, আমিষ জাতীয় খাদ্যে কি থাকে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। আমিষের অক্সিজেন, 16 ভাগই শতকরা, নাইট্রোজেন। আমিষের শতকরা, শোনো শোনো, আমিষের শতকরা 16 ভাগই নাইট্রোজেন। আমিষের শতকরা কত ভাগ নাইট্রোজেন? 16 ভাগই নাইট্রোজেন। এছাড়া সালফার, ফসফরাস, আয়রন ইত্যাদি থাকে। এটা বেশি, এগুলা বেশ একটা গুরুত্বপূর্ণ না নাইট্রোজেনের থেকে। এবার আমিষের উৎস, একটা হলো আমরা জানি যে কোনো কিছুর উৎস দুই রকম হয়, একটা হলো আমরা উদ্ভিদ থেকে পাই, একটা হলো আমরা প্রাণী থেকে পাই। উদ্ভিদ থেকে কি কি পাই, প্রাণী থেকে কি কি পাই, সেইগুলো হলো আমাদের এখন জানার ব্যাপার। দেখো, প্রাণী থেকে আমরা যে আমিষগুলো পাই সেগুলো হলো মাছ, মাংস, মাংস, ডিম, ডিম, পনির, ছানা, কলিজা, যকৃৎ, এগুলা। আর উদ্ভিদ থেকে আমরা যেগুলা পাই সেগুলো হলো ডাল, চীনাবাদাম, সিমের চিনাবাদাম, বিচি। শিমের যকৃৎ কি? যকৃৎ, যকৃৎ হলো কলিজা। ওই যে কলিজা খাও না, অনেক জায়গায় এটাকে আবার দিল বলে, অনেক জায়গায় এটাকে যকৃতি বলে। মানে ওই যে লিভার, লিভার যেটা, বুঝছি স্যার। লিভার হলো কলিজা। ওই যে অনেক জায়গায় এটাকে মেটে বলে। বুঝা গেছে? জি স্যার। তোমার ওইদিকে কি বলে? ওকে, তারপরে আমাদের আর হলো উদ্ভিদ থেকে আমরা কি কি পাই? দেখো, এই যে ডাল, চীনাবাদাম, সিমের বীজ, এগুলা পাই। তারপরে দেখো, উদ্ভিদ আমিষে প্রয়োজনীয় সব অ্যামিনো অ্যাসিড থাকে না, কিন্তু উদ্ভিদ আমিষ প্রাণী আমিষের মতোই সব অ্যামিনো অ্যাসিড পর্যায়ক্রমে ধারণ করে। মানে আচ্ছা, এই জিনিসটা হলো তোমাদের লাগবে না, এটা হলো যারা হলো নিউট্রিশনে পড়বে তাদের লাগবে, যে কোনটায় কম থাকে, কোনটা বেশি থাকে, কোন দুইটাকে অ্যাড করলে কি হবে, এইগুলো তোমার দরকার নেই। এখন যেটা আমাদের জানা লাগবে, প্রাণীজ আমিষ। প্রাণীজ আমিষ কি জানা লাগবে? মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা, এগুলো প্রাণীজ আমিষ। উদ্ভিদ আমিষ হলো ডাল, চীনাবাদাম, সিমের বীজ। এগুলা একটু তোমার মনে রাখতে হবে। এই অধ্যায়তে আমি আগেই বলে দিই, বোঝার জিনিসও আছে, প্লাস মুখস্থ অনেক জিনিস তোমাদের হলো একটু কষ্ট করে একটু মুখস্থ করতে হবে বেশ কিছু জিনিসপত্র। তবে সিস্টেমেটিক ওয়েতে মুখস্থ করবা, ঢালাওভাবে মুখস্থ করবা। যেমন এই পুরোটা মুখস্থ করার তো তোমার দরকার নাই, তুমি জানবা আমিষের উৎস কি কি আছে, জাস্ট ডান, এটুকুই। আর হলো তারপরে শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেট, এটা হলো আমাদের অ্যাকচুয়ালি শক্তি যোগায়। যেটা আমরা যে সব থেকে বেশি যেটা খাই সেটা হলো ভাত। এই ভাত হলো একটা শর্করা বা শর্করা, কার্বোহাইড্রেট। ওকে, শর্করার মধ্যে কি কি থাকে দেখো, এর মধ্যেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। এই শর্করা উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জমা থাকে। দেখো কোথায় কোথায় জমা থাকে, মূল, কাণ্ড, পাতা, মানে উদ্ভিদের যে যে জায়গাগুলো আছে এগুলাই। আর এইখানে একটা চার্ট আছে, এই চার্টটা আমাদের জানতে হবে। এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা, এই চারটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। এই চার্টে কি মুখস্থ করা লাগবে ভাইয়া? সেটা হলো, ধরো এক শর্করা বলতে কি বোঝাইছে? ক্ষুদ্রতম, মানে যেই স্ট্রাকচারটা হলে ক্ষুদ্রতম, যেই স্ট্রাকচারটা হলে মানে ওইটা একটা ইউনিট হয়ে যায়, তখন সেটাকে বলে এক শর্করা। মানে কি, ধরো একটা মৌল, মৌলকে ভাঙতে ভাঙতে আলটিমেটলি আমরা কি পাই? পরমাণু পাই না? পরমাণু জাস্ট পাই। লাইক এইখানে জি এইরকম যে আমরা উদ্ভিদ শর্করাকে ভাঙতে ভাঙতে আলটিমেটলি দেখো এরকম একটা জিনিস পেলাম, C6H12O6, এরকম একটা। হ্যালো, আচ্ছা, যার সাউন্ড হচ্ছে কাইন্ডলি একটু অফ করো। আচ্ছা, যার সাউন্ড
করো কাইন্ডলি। ওকে, আসো তারপরে আমরা পড়াশোনার দিকে আগাই। কই যেন ছিলাম? শর্করা দেখছিলাম। তো ধরো একটা গ্লুকোজের একদম সর্বনিম্ন ইউনিট C6H12O6, এটা হলো একটা গ্লুকোজের সংকেত। এইরকম গ্লুকোজ যখন একটা থাকবে তখন সেটা হলো তোমার এক শর্করা। ধরো এটা হলো দুইটা, এরকম এরকম গ্লুকোজ দুইটা পরপর আছে C6H12O6, এটা হলো ধরো দ্বি শর্করা হয়ে গেল। এটা যদি আরো বেশি থাকে সেটা হলো বহু শর্করা হয়ে যাবে। এরকম এক শর্করার উদাহরণ কি? একটা মনোমার থাকে, যে একটা স্ট্রাকচার যেটা আমরা বললাম, এই একটা স্ট্রাকচার হলো একটা মনোমার। যখন এটা দুইটা হবে এটাকে তখন ডাইমার বলবে, যখন তিন বা ততোধিক হবে তখন সেটাকে বহু মনোমার বলে। বহু মনোমার তো না, মানে পলিমার বলে। তাহলে উদাহরণ কি? এক শর্করার উদাহরণ হলো গ্লুকোজ, দ্বি শর্করার উদাহরণ হলো সুক্রোজ ল্যাকটোজ, বহু শর্করার উদাহরণ হলো শ্বেতসার গ্লাইকোজেন। তার মানে কি বুঝতেছি? গ্লুকোজ যদি একটা ইউনিট হয়, সুক্রোজে ধরো দুইটা গ্লুকোজ থাকে। অ্যাকচুয়ালি সুক্রোজে কি থাকে? একটা গ্লুকোজ থাকে, একটা ফ্রুক্টোজ থাকে। তার মানে দুইটা গ্লুকোজের সমান জিনিসপত্র থাকে। ল্যাকটোজে ধরো গ্লুকোজ থাকে, তার সাথে থাকে গ্যালাক্টোজ, এই যে আর দুইটা জিনিসপত্র থাকে। আর শ্বেতসারে কি? এইরকম দুইটার বেশি পরিমাণ জিনিসপত্র থাকবে। গ্লুকোজের এক শর্করার উদাহরণ হলো মধু, ফলের রস, যেখানে আমাদের কি থাকে? গ্লুকোজ থাকে। দ্বি শর্করার উদাহরণে সুক্রোজ আর ল্যাকটোজ থাকে, যেমন চিনি হলো সুক্রোজ, দুধ হলো ল্যাকটোজ। চাল, আটা, আলু, সবজি, এই যে চাল, আটা এগুলো শ্বেতসার, আলু, সবজি এগুলাতে থাকে গ্লাইকোজেন। এই চারটা আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? একটু লিখে রাখো, এমসিকিউতে আসে। এমসিকিউতে কি আসে ভাই? দিয়ে দিবে হলো চিনি। চিনি কোন শর্করার উদাহরণ? দ্বি শর্করা। অথবা দিয়ে দিবে বহু শর্করার উদাহরণ কি? এর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে। দিয়ে দিলে ধরো চাল, দুধ, মধু, ফলের রস, তোমার হলো চাল লাগাইতে হবে। আবার দিতে পারে বহু শর্করার উদাহরণ নয় কোনটি? চাল, আটা, সবুজ শাকসবজি, আর দিয়ে দিলে ধরো দুধ, তাহলে তোমার দুধ লাগাইতে হবে, যে এটা হলো বহু শর্করার উদাহরণ নয়। বুঝা গেছে? ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে যেটা আসে আমাদের স্নেহ বা স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে আমরা আগেই জানি স্নেহ জাতীয় খাদ্য এটা হলো মানে চর্বি বলে এটাকে। সবলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এখানেও থাকে। এর মুখ্য কাজ হলো তাপ উৎপাদন। আমরা পড়ছিলাম স্নেহ কি করে? শক্তি প্লাস তাপ উৎপন্ন সক্রিয় করে। ও তাপ উৎপাদন করে। হ্যাঁ, তাহলে স্নেহের কাজ হলো দুইটা জিনিস, একটা হলো শক্তি উৎপাদন করবে, ভেরি গুড, তার সাথে কি করবে? তাপ উৎপাদন তাপ করবে। উৎপাদন করবে। ওকে, এই উপাদানটি পাকস্থলী অনেকক্ষণ থাকে, তাই ক্ষুধা পায় না। তাহলে চর্বি মানে চর্বি হলো অনেকক্ষণ পাকস্থলীতে থাকে, এই জন্য আমাদের ক্ষুধা কম লাগে চর্বি জাতীয় খাদ্য খেলে। দেহের ত্বকের নিচে চর্বি জমা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন অঙ্গ যেমন যকৃৎ ত্বকের নিচে ধরো যে অনেকের মধ্যদেশ স্ফীত, মানে এটাকে আমরা কি বলি? ভুঁড়ি বলি আর কি। ওটা ভুঁড়ি বলবো না, তোমরা বলবো যে মধ্যদেশ স্ফীত। তো এটা হলো এখানে যে স্ক্রিনের নিচে আমাদের কি জমা হয়ে আছে? আমাদের চর্বি জমা হয়ে আছে। ওকে, আবার অনেক সময় যকৃৎ, মস্তিষ্ক, মাংস এইসব জায়গায় কি হয়? চর্বি জমে থাকে। ওকে, ডান। শর্করা আমিষের তুলনায় চর্বিতে দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে। ধরো 1 গ্রাম তুমি ভাত খেলে তোমার ধরো 4 ক্যালোরি শক্তি পাবা। কিন্তু তুমি যদি 1 গ্রাম না 1 গ্রাম 1 গ্রাম যদি স্নেহ জাতীয় খাবার খাও, তাহলে 9 গ্রাম মানে 9 ক্যালোরি তুমি শক্তি পাবা। দেখো বইতে এটা আছে। এই যে এখানে আছে, দেখো 1 গ্রাম যদি শর্করা আমরা খাই তাহলে খাদ্য ক্যালোরি পাবো 4 ক্যালোরি। 1 গ্রাম চর্বি খাই তাহলে খাদ্য ক্যালোরি পাবো 9 ক্যালোরি। তার মানে তুমি শর্করা থেকে চর্বি বেশি খাইলে, শর্করা থেকে যদি চর্বি বেশি খাও তুমি শক্তি বেশি পাবা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, কিন্তু আছে। সেই কিন্তুটা হলো চর্বি বেশি খেলে আবার হার্ট, তারপর ব্রেন এইসব জায়গায় যে জমা হয়ে ব্লক তৈরি করবে। হার্টে হবে এমআই বা হার্ট অ্যাটাক, আর ব্রেনে হবে স্ট্রোক। এই জন্য চর্বি বেশি খাওয়া যাবে না। তাতে শক্তি আছে বেশি, ভালো হয়েছে, বাট এটা বেশি খাওয়া যাবে না। ওই জন্য ছিলাম আমরা চর্বিতে ছিলাম। এখন এই চর্বি হলো দুই ধরনের। একটা হলো উদ্ভিদ চর্বি, একটা প্রাণীর চর্বি বা এই উদ্ভিদ স্নেহ পদার্থ, একটা হলো প্রাণীজ স্নেহ পদার্থ। উদ্ভিদ স্নেহ পদার্থের মধ্যে কি কি আছে দেখো? যেসব তেল আমরা খাই, দেখো সয়াবিন, সরিষা, তিল, তারপরে সূর্যমুখী,
ভুট্টার তেল, আর হলো এক্সট্রা করে বাদামটা মনে রাখবা। তাহলে যদি চর্বির উৎস আসে তোমরা মনে রাখবা এখানে তেল। আমরা তেল আর পাই বাদাম কিসের থেকে? তেল। এইটা নিয়ে একটু মানে অনেকের ইয়া থাকতে পারে। বাদাম হলো অ্যাকচুয়ালি তোমার বই অনুসারে স্নেহজাত পদার্থ। তুমি এটাকে প্রোটিন বা আমিষ লিখতে পারবে না, কারণ তোমার বইতে যেটা লেখা আছে তোমার ওইটাই আনসার করতে হবে। বাদাম হলো উদ্ভিজ্জ স্নেহ পদার্থ। আর প্রাণীর উদ্ভিদ কি কি আছে? যে চর্বি, ঘি, ডালডা, এইগুলো হলো প্রাণীজ উদ্ভিদ। কি বানাই? ধরো আহ, দুধ, দুধের মধ্যে তো চর্বি জাতীয় পদার্থ আছে। এটা কি হয়? ওই যে এটাতে আমরা ঘি বানাই না? তারপরে জি। ডালডা, চর্বি, স্যার এইগুলো হলো ডালটা আমাদের কি? ডালটা কি? আহ, ডালটা কি? ডালডা। শোনো শোনো ভাই, ডালটা কি বাইকটা ডাল, ডালডা বানায় দেয়? শোনো শোনো, ডালডা কেন তোমরা জানো না? তরকারির মধ্যে একটা মশলা দেয় ডালডা। এই ডালডা? তোমরা, ডালডা তোমরা মশলা তো ওয়েট ওয়েট শুনি ওয়েট নাই। ওয়েট, তোমরা রান্না বান্না করতে পারো? স্যার না। বাবারে, তাইলে 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 ভাই মানে কি করে বুঝাবো স্যার ডালটা কি? ডালডার নাম শুনি নাই, এছাড়া সব মশলার নাম চিনি। ডালডা নাকি দারচিনি? স্যার দারচিনি নাকি? শোনো, এটা হলো মানে আন্টিদের কাছে, তোমার আম্মুদের কাছে শুনবা ডালটা কি জিনিস। আচ্ছা, আসলে তোমাদের ডালটা দেখায় এখন, এটা কি তোমাদের কি এদিকে কি বলে? দারচিনি? এটা হলো ডালডা। স্যার এটা তো টক দই। আর টক দই না, এটা হলো ডালডা। স্যার এটা এগুলা দেখি না, আম্মু রান্নার মধ্যে ইউজ করেন কোনো সময়। তার এটা মানে ডালডা তার দেখতে মানে এরকম। এগুলা আবার কোন জি তরকারিতে স্যার, দেয়? এটা মানে প্রথম দেখলাম। ওকে, আমি তো আবার দেখা একটা মনে হয়ে করছি পেস্ট থেকে কোনো কিছু। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো, আমি কোশ্চেন ধরি, যেহেতু হলো অ্যাড দিচ্ছে, অ্যাডের সময় নষ্ট না করে বলো, নাইট্রোজেনে কত পার্সেন্ট জন্য ইয়া থাকে? আহ, শতকরা কতটুকু নাইট্রোজেন থাকে আমিষে? 16 ভাগ। 16 ভাগ। ষোলো ভেরি গুড। পার্সেন্ট হয়। এখন দেখো, খাদ্য প্রাণ বা ভিটামিন, খাদ্য প্রাণ বা ভিটামিন আমরা কি জিনিস বলবো? ভিটামিনকে দুইটা শ্রেণীতে ভাগ করছি আমরা। ও আচ্ছা, আরেকটা জিনিস বলবি, একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে হলো 50 থেকে 60 গ্রাম চর্বি খাওয়ার দরকার। তাহলে চর্বি কতটুকু দরকার আমাদের একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির? 50 থেকে 60 গ্রাম চর্বি প্রয়োজন হয়। বইতে দাগায় রাখো। জি। তারপরে আসো খাদ্য প্রাণ বা ভিটামিন। ভিটামিনের কি হয়? ভিটামিন হলো আমাদের ওই যে বলছি, আমাদের মেইনলি এরা কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেখো ভিটামিনের মধ্যে কি বলতেছে? দেহের বৃদ্ধির জন্য, সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক। নিয়মিত ভিটামিন, এটা হলো মুছে দিই, এই যে নিয়মিত কি বলছে? ভিটামিন খাবার খেলে কিছুদিনের মধ্যে ভিটামিন অভাবজনিত সমস্যা, ভিটামিন যদি না খাওয়া হয় তাহলে ভিটামিন অভাবজনিত সমস্যা দেখা যায়। পরবর্তীতে তা মারাত্মক আকারে স্থায়ী হয়ে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিটামিন অ্যাকচুয়ালি দুই রকম। ভিটামিন অ্যাকচুয়ালি দুই রকম, একটা হলো পানিতে দ্রবণীয়, যেসব ভিটামিন পানিতে দ্রবণীয় হয়, আর একটা হলো চর্বিতে দ্রবণীয়। তাহলে দুই রকম আমরা ভিটামিন পাবো, একটা হলো পানিতে দ্রবণীয়, একটা হলো চর্বিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো দুইটা, একটা হলো ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন হলো দুইটা, একটা হলো ভিটামিন বি আর একটা হলো ভিটামিন সি। একটা ভিটামিন বি, একটা ভিটামিন সি। আর চর্বিত দ্রবণীয় ভিটামিন হলো অ্যাডেক, এ ডি ই কে। চর্বিত দ্রবণীয় ভিটামিন হলো অ্যাডেক। এ তে হলো ভিটামিন এ, ডি তে হলো ভিটামিন ডি, ই তে হলো ভিটামিন ই, কে তে হলো ভিটামিন কে। তাহলে চর্বিত দ্রবণীয় ভিটামিন কি কি? অ্যাডেক, এ ডি ই কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হলো বি এন্ড সি। এটা সি মনে রাখবা। সি পানি, পা- পানিতে দ্রবণীয় কি কি আছে? ভিটামিন বি আর সি। আর হলো চর্বিত দ্রবণীয় কি কি আছে? ভিটামিন এ, এ ডি ডি, ই কে ই ই, কে কে। ওকে, এবার আমাদের কি জানতে হবে? এদের উৎস সম্পর্কে জানতে হবে। ভিটামিন এ মেইনলি পাওয়া যায় দেখো দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর। এইটা একটু কষ্ট করে একটু মনে রাখতে হবে হ্যাঁ, যে ভিটামিন এ কোথায় পাওয়া যায়, ভিটামিন ডি কোথায় পাওয়া যায়। ভিটামিন ডিটা মেইনলি এই যে বিভিন্ন রকম তেল, যেমন মাছের তেল, ভেজ্য তেল, তারপরে তোমার দুধ, ডিম, কলিজা, যকৃৎ, এগুলো সবার জন্য মোটামুটি কমন। এই সব জায়গায় দুধ, ডিম, কলিজা, যকৃৎ মোটামুটি সবকিছুই পাওয়া যায়।
আর ভিটামিন ই আর কে উপরে যা যা লেখা আছে সবগুলাতে ভিটামিন ই আর কে পাওয়া যায়। আর আরেকটা কি স্যার জিনিস বললাম, ভিটামিন এ এখানে হলো, দুর্বজাত দ্রব্য কি? বুঝি নাই আবার। দুর্বজাত দ্রব্য এইটা না স্যার, এই ভিটামিন টি এর দুর্বজাত দ্রব্য আছে দেখেন। ও, দুগ্ধজাত দ্রব্য, মানে দুধ থেকে যেসব জিনিসপত্র তৈরি করা হয়। দুধ ও থেকে কি তৈরি করা হয়? দই, দই তৈরি করা হয়, তারপরে পনির, পনির তৈরি করা হয়, তারপরে তোমার ওই যে ঘি তৈরি করা হয়, এই জিনিসগুলো ভিটামিন ডি এর উৎস। এটা হলো দুগ্ধজাত দ্রব্য। তারপরে ভিটামিন বি আর সি। ভিটামিন বি পাওয়া যায় কোথায়? ইস্ট, ডেকিট সেটা চাল, জাতায় ভাঙা আটা, লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল, মটর, ফুলকপি, চীনাবাদাম, সিমের বীজ, তারপরে যকৃৎ, হৃৎপিণ্ড, দুধ, ডিম, মাছ, মাংস, মানে সব কিছুতে ভিটামিন বি থাকে। ঠিক আছে? আর ভিটামিন সি কোথায় থাকে? সাইট্রাস ফুডে, মানে টক জাতীয় খাবারে। এছাড়াও পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ, তাজা শাকসবজি ইত্যাদি ভিটামিন সি পাওয়া যায়। কাঁচামরিচ খাইলে তাহলে আমরা কোন ভিটামিন পাবো? ভিটামিন সি। ভিটামিন ভেরি সি। ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন সি। স্যার ঢেকি ছেঁড়া চাল, আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন আছে। ওয়েট ওয়েট ওয়েট, আমি কোশ্চেন নিচ্ছি। ঢেকি ছেঁড়া চাল, জাতায় ভাঙা আটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের উৎস? মানে কোথায় পাবো? ভিটামিন বি পানি দ্রবণীয় ভিটামিন বি। ভিটামিন বি তে এই জিনিসগুলো ভিটামিন বি পাবো। ওকে, এবার কোশ্চেন করো। স্যার তেঁতুল খাইলে আমাদের শরীরে কি উপকার হয়? অনেক কিছুই উপকার হয়। তেঁতুল হলো আমাদের ব্লাড প্রেশার কমায়। এই একটা জিনিসই আমার জীবনে কাজে লাগছে, আমি এতটুকুই জানি। আর হলো বিভিন্ন ধরনের ঘা, মানে বিভিন্ন ধরনের ঘা শুকাইতে হেল্প করে এটা। আর কি হেল্প করে? আর খাইতে ভালো লাগে, এগুলাই জানি আমি। ওকে, তো আজকে তোমাদের পড়াশোনা এই পর্যন্ত। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে, ফিল ফ্রি টু আস্ক, বলে ফেলো। না স্যার, কোনো প্রশ্ন নাই। তাহলে আমার কোশ্চেন আছে। আহ, তাহলে আচ্ছা, আবার মারিয়া থেকে শুরু করি। মারিয়া বলো। জি স্যার। তুমি বলবা হলো, কি বলবা বলো, ভিটামিন হলো, ভিটামিনের কাজ কি? মেইনলি সে কি করে? অন্য কেউ পারবা? রোগ রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক। হয়েছে 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 হয়েছে, এটাই। তারপরে জান্নাতুল ফেরদৌস, তুমি বলো। কি বলবা, একজন একজন পূর্ণবয়স্ক মানুষের কতটুকু চর্বি খাওয়া প্রয়োজন প্রতিদিন? কত গ্রাম? 50 থেকে 60 গ্রাম। ভেরি গুড। তারপরে ফাহমিদা বলো যে আমাদের যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলাকে আমরা কি কিভাবে, সরি, মাইক্রোনিউট্রিয়েন্ট গুলাকে আমরা কিভাবে মনে রাখবো? মাইক্রো নিউট্রিয়েন্ট এম জি কে 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 safe for nice chops. হ্যাঁ, পুরো জিরো। কারণ আমি বলছি মাইক্রোনিউট্রিয়েন্ট তো আমরা পড়ি না, আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট পড়ছি। মাইক্রোনিউট্রিয়েন্ট যা তা বাদ দিলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যা তা বাদ দিলে মাইক্রো হয়ে যাবে। তুমি যেটা জি বললে এটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর আমরা যেটা মাইক্রো হ্যাঁ বলো। জি তুমি যেটা বললে ওইগুলা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর মাইক্রোনিউট্রিয়েন্ট কারা? যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট হলো দস্তা, অর্থাৎ জিঙ্ক, ম্যাগনেসিয়াম, মোলিবডেনাম, বোরন, জিঙ্ক কপার, ক্লোরাইড। ম্যাগনেসিয়াম মেলিবডেনাম মানে ম্যাক্রো উপাদান পরে যে সারটা সে সারটা ম্যাক্রো উপাদান ছাড়া যে সাতটা, ওইগুলা সারটা মাইক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো মাইক্রো মানে, উপাদান। শোনো, মাইক্রো মানে ছোট, তার মানে এটা হলো কম পরিমাণে লাগে। কার তুলনায় ম্যাক্রো মানে বড়, এই ম্যাক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রো নিউট্রিয়েন্টের তুলনায়। ওকে, ভেরি গুড, ভালো পড়াশোনা হয়েছে। এখন বলো, আজকে যে ফার্স্ট জয়েন করলো, তোমার কাছে ক্লাস কেমন লাগছে বলো, রিভিউ দাও। জি স্যার, আলহামদুলিল্লাহ সহজ লাগছে। ওকে, সহজ লাগলেই হবে না, বাসায় পড়তে হবে, নেক্সট দিন পড়া জি ধরবো। স্যার।
নেক্সট দিন মানে কালকে ক্লাস আছে রাত 9:30টায় অথবা 10টায় ইনশাল্লাহ। আজকের মতো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।